আমি ধনঞ্জয় দাস আর্টস সরবেড়িয়া হাই স্কুলের রসায়ন বিভাগের শিক্ষক। আজ আমি তোমাদের রসায়ন ক্লাসের দ্বিতীয় অধ্যায় পর্যায় সারণী এবং তার পর্যায়গত ধর্মাবলী আমি আলোচনা করব। দেখো, আমি বোর্ডে একটা পর্যায় সারণীর টেবিল বানিয়ে দিয়েছি এবং ডান দিকে কোন কোন টপিকগুলো পড়ানো হবে তার পয়েন্ট করে আমি বলে দিয়েছি। এবার সেইগুলো আমি এখানে আলোচনা করব এবং এই ছবির সাহায্যে। এক নম্বর হচ্ছে ডোবের আইনের তড়িৎ সূত্র। ডোবের আইনের তড়িৎ সূত্রটা কি বলেছে না, তাহলে এক নম্বর হচ্ছে ডোবের আইনের রাইনারের তড়িৎ সূত্র কি বলেছে না, পারমাণবিক ভরে বৃদ্ধির ক্রমানুসারে যদি আমরা শ্রেণী বরাবর যে কোনো তিনটি মৌলকে সাজানো যায় তাহলে মাঝখানের মৌলের পারমাণবিক ভর হবে অপর দুটি মৌলের পারমাণবিক ভরে গড়ের মানের সমান। তাহলে ডোবের আইনের সূত্র কি বলেছে না, পারমাণবিক ভরে বৃদ্ধির ক্রমানুসারে শ্রেণীতে রাখা মৌলগুলি প্রথম তিনটি মৌলের দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর কার সঙ্গে সমান হবে না, ইকুয়ালস টু অপর দুটি মৌলের পারমাণবিক ভরের মানের গড়ের সমান। এটা উদাহরণ সহযোগে আমি আলোচনা করছি। তাহলে এটি আমি উদাহরণের সহযোগে ব্যাখ্যা করব। তাহলে শ্রেণী বরাবর যে কোনো শ্রেণী বরাবর মানে উপর থেকে নিচে গেলে যে কোনো তিনটি মৌলের পারমাণবিক ভরের বৃদ্ধির ক্রমানুসারে যদি আমরা প্রথম তিনটি মৌলকে চিহ্নিত করি, যেমন লিথিয়াম তার পারমাণবিক ভর কত না 7, সোডিয়াম তার পারমাণবিক ভর কত না 23, যদি আমরা পটাশিয়ামের পারমাণবিক ভর 39। দেখো এটা শ্রেণী বরাবর উপর থেকে নিচে আছে এবং তিনটি মৌল, তাহলে এদের ভর নিচে থেকে বাড়ছে 7, 23, 39। এইবার মাঝখানের যে মৌলটা তার ভর কার সঙ্গে সমান হবে না, অপর যে দুটি মৌল আছে তাদের ভরকে যোগ করে আমরা গড় করব, তার মানের সমান হবে। তাহলে আমরা দেখি এখানে, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, সেটা কার সঙ্গে সমান হবে না, লিথিয়ামের পারমাণবিক ভর 7 যুক্ত পটাশিয়ামের পারমাণবিক ভর কত না 39, তাদের গড় করব যেহেতু দুটি মৌল দুইটা ভাগ করলাম, তাহলে সমান কত হবে না 46/2 সমান কত হবে না 23। এটা কার ভরের সঙ্গে সমান না, সোডিয়ামের পারমাণবিক ভরের সঙ্গে সমান। সোডিয়ামের পারমাণবিক ভর তার সঙ্গে সমান হবে। এটি হলো ডোবের আইনারের ত্রয়ী সূত্র। তারপর 2 নম্বর টপিক হলো নিউল্যান্ডসের অষ্টক সূত্র। নিউল্যান্ডসের অষ্টক সূত্র সেটি কি না, আমরা পর্যায় বরাবর একই রকম একটি নির্দিষ্ট মৌল থেকে পারমাণবিক ভরের বৃদ্ধির ক্রমানুসারে যাবে। তাহলে অনুভূমিক রেখা হচ্ছে পর্যায় বরাবর। এইবার যে কোনো একটি নির্দিষ্ট মৌলকে আমরা যদি ধরি তাহলে সেই মৌলটা থেকে অষ্টম মৌলকে যাব, সেই অষ্টম মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম কার সঙ্গে সমান হবে না, প্রথম যে মৌলটা তার সঙ্গে সমান হবে। এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। অষ্টক মানে 8, অষ্টম মৌল। তাহলে যে কোনো সারি বরাবর আমরা একটি নির্দিষ্ট মৌলকে চিহ্নিত করি এবং যত ডান দিকে যাব তাদের পারমাণবিক ভর বাড়বে। যেমন আমরা যদি নিই লিথিয়াম, এটি 1 নম্বর হলো মৌল,
বেরিলিয়াম 2 নম্বর, বোরন 3 নম্বর, কার্বন হচ্ছে 4 নম্বর, নাইট্রোজেন 5, অক্সিজেন 6 নম্বর, ক্লোরিন 7 নম্বর মৌল। এটা হচ্ছে মৌলের সংখ্যা। তাহলে 7 নম্বর, তাহলে 8 নম্বর মৌল কোনটা? না নিশ্চয় সোডিয়াম হবে। তাহলে আমরা লিথিয়ামকে ধরে শুরু করেছি এবং যত যাচ্ছে এখানে পারমাণবিক বাড়ছে। অষ্টম মৌলটা দেখো 1 2 3 4 5 6 7, অষ্টম মৌলটা তাহলে কি হবে? না সোডিয়াম। এটা হলো অষ্টম মৌল। এক্ষেত্রে কি হয়? তাহলে প্রথম যে মৌলটা তার যে ভৌত এবং রাসায়নিক ধর্ম সেটা কার সঙ্গে সমান হবে? না সোডিয়ামের সঙ্গে। এটিকে বলা হচ্ছে কি না নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে অষ্টম মৌলটা কি হবে? না লিথিয়ামের ভৌত ও রাসায়নিক ধর্ম কার সঙ্গে সমান হবে? না অষ্টম মৌল। অষ্টম মৌল সেটাকে না সোডিয়াম, তার ভৌত ও রাসায়নিক ধর্মের সঙ্গে সমান হবে। এটিকে বলা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এবার আমরা পড়বো 3 নম্বর টপিক, মেন্ডেলিভের পর্যায় সারণী। মেন্ডেলিভের পর্যায় সারণী। মেন্ডেলিভের পর্যায় সারণী কি বলেছে? না যত আমরা পারমাণবিক ভরের বৃদ্ধির ক্রমানুসারে যাব তখন একটি সারণী তৈরি হবে। সেই সারণীকেই বলা হচ্ছে পর্যায় সারণী। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণী কিসের ভিত্তিতে হয়েছে? না মৌলের পারমাণবিক ভরের বৃদ্ধির ক্রমানুসারে সাজিয়ে যে সারণী তৈরি হয়েছে তাকেই বলা হচ্ছে কি না পর্যায় সারণী। তাহলে এখানে পর্যায় কাকে বলবো আর সারণী বলতে শ্রেণী। এখানে দুটো ভাগে ভাগ করা হয়, পর্যায় এবং হচ্ছে শ্রেণী। ছবিতে আছে পর্যায় হচ্ছে শ্রেণী। তাহলে পর্যায় কোনগুলো হচ্ছে? না অনুভূমিক বরাবর যে লাইনগুলো আছে। তাহলে পর্যায় হচ্ছে অনুভূমিক রেখাগুলিকে বলা হয় পর্যায়। তাহলে শ্রেণী কোনগুলো? না উল্লম্ব, উপর থেকে নিচে নামলে যে রেখাগুলো আছে, উপর থেকে নিচে উল্লম্ব রেখাগুলো, তাকেই বলা হচ্ছে শ্রেণী। তাহলে শ্রেণী কাকে বলা হচ্ছে? না উল্লম্ব রেখা বরাবর যে সারণী তাকে বলা হচ্ছে শ্রেণী। এবার আমরা লক্ষ্য করি যে এই মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতগুলি পর্যায় কতগুলি শ্রেণী আছে। এখানে লক্ষ্য করো অনুভূমিক রেখাগুলো কতগুলো আছে? এই যে পর্যায় আছে অনুভূমিক রেখাগুলো 7খানা আছে। দেখো 1 2 3 4 5 6 7। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কতগুলো? না পর্যায় সংখ্যা সমান কত হচ্ছে? 7টি। তাহলে শ্রেণী কতগুলো আছে? শ্রেণী কতগুলো হয়? উলম্ব রেখাগুলোকে বা লম্ব ভাবে যে রেখাগুলো আছে। তাহলে এইগুলো হচ্ছে শ্রেণী। কতগুলো উলম্ব রেখা আছে? 1 2 3 4 5 6 7 8 এবং শূন্য শ্রেণী। মেন্ডেলিভের পর্যায় সারণী যখন শূন্য তখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি, যার জন্য কি আছে শূন্য শ্রেণী। তাহলে শ্রেণী কতগুলো আছে? না শ্রেণীর সংখ্যা সমান 9টি। কি কি? না 1 থেকে 8। তাহলে শ্রেণীর সংখ্যা উল্লেখ করে দিই। তাহলে 1 থেকে 8 হলো এবং তার সঙ্গে কি হলো? না শূন্য শ্রেণী। এই যে মোট হচ্ছে শ্রেণীর সংখ্যা 9টি। এই হলো মেন্ডেলিভের পর্যায় সারণী। এইবার আমরা এর সংশোধন করব যে 4 নম্বরটা হচ্ছে আধুনিক তার পর্যায় সূত্রের জিনিসটা কি। তাহলে 4 নম্বরটা কি হলো? আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র সেটি জিনিসটা কি না বিজ্ঞানী মোজলে তিনি কি করেছেন না পরমাণু এক্স রশ্মি
পরীক্ষা করে দেখেন যে কি দেখলেন না পরমাণু ক্রমাঙ্কই হলো মৌলের ধর্মের মূল নিয়ন্ত্রক। তাহলে বিজ্ঞানী মজলে কি দেখলেন না পরমাণু এক্স রশ্মি নিয়ে পরীক্ষা করে দেখলেন যে পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক ভর নয়, পরমাণু ক্রমাঙ্ক দেখ কি দ্বারা প্রকাশ করা জেড দ্বারা। তাহলে পরমাণু ক্রমাঙ্কই হলো মৌলের মূল ধর্ম নিয়ন্ত্রক। এটি হলো মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপ। তাহলে আমরা মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র তাহলে কি জানবো? আধুনিক পর্যায় সূত্র কি জানবো না পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে। তাহলে কি হলো না পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটি হলো মেন্ডেলিফের সংশোধিত রূপ, যাকে বলা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। মেন্ডেলিফ পর্যায় সারণী কার ভিত্তিতে করেছিলেন না পরমাণু পারমাণবিক ভরের ভিত্তিতে, কিন্তু বিজ্ঞানী মজলে তার সংশোধিত রূপ করেছেন যে পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক ভর নয়, পরমাণু ক্রমাঙ্কই হলো মৌলের ধর্ম মূল ধর্ম। তাই মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত রূপ এটাই যে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম কি হয় না পুনরাবৃত্তি হয়। এটাই হলো মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র বা সংশোধিত রূপ। তাহলে এটাকে আমরা বলতে পারি সংশোধিত রূপ। সংশোধিত রূপ। আমরা 5 নম্বর টপিক করব তাহলে দীর্ঘ পর্যায় সারণী। এটি কিসের ভিত্তিতে করা হয়েছে? তাহলে 5 নম্বর টপিক হলো আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণী। দীর্ঘ পর্যায় সারণী এটি বিজ্ঞানী নিলস বোর তিনি কি করেছেন না পরমাণুর ইলেকট্রন বিন্যাস তিনি কিসের ভিত্তিতে করেছেন না পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণী তৈরি করেছেন। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সেই পর্যায় সারণীকে বলা হচ্ছে না দীর্ঘ পর্যায় সারণী। দীর্ঘ পর্যায় সারণী। তাহলে দীর্ঘ পর্যায় সারণী কি হলো না নিলস বোর পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণী তৈরি করছেন, তাকেই বলা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী। তাহলে নিলস বোরের দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কতগুলো না পর্যায় সংখ্যা একই থাকবে 7টি। তাহলে শ্রেণী সংখ্যা কতগুলো? শ্রেণী সংখ্যা দ্বিগুণ হবে। উপশ্রেণীতে ভাগ করেছে, প্রত্যেকটা শ্রেণীকে দুটো উপশ্রেণীতে ভাগ করেছে। তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে না এর দ্বিগুণ। মেন্ডেলিফের পর্যায় সারণী কতগুলো শ্রেণী ছিল? 9টি। তাহলে যদি আমি প্রত্যেকটাকে উপশ্রেণী দুটো উপশ্রেণীতে ভাগ করি তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে না ওর দ্বিগুণ। তাহলে 9 মানে 18টি। তাহলে দেখো এখানে পর্যায় সংখ্যা একই হলো, মেন্ডেলিফের পর্যায় সারণী এবং নিলস বোরের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা একই, কিন্তু শ্রেণীর সংখ্যা কি হলো না দ্বিগুণ হয়ে গেল 18টি। কেন না প্রত্যেকটি শ্রেণীকে দুটি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, যার জন্য শ্রেণীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেল 18টি। এইবার আমরা প্রত্যেকটি শ্রেণীর যে মৌলগুলো তাদের পর্যায় সারণীতে অবস্থান আমরা নির্ণয় করব। কত নম্বর পর্যায়ে আছে, কত নম্বর শ্রেণীতে আছে, সেটা কিসের ভিত্তিতে না নিলস বোর পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা প্রত্যেক গ্রুপকে দেখব। তাহলে প্রথম হচ্ছে কি না পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়।
তাহলে পর্যায় কি হবে না পর্যায় সংখ্যা হচ্ছে সর্ববহিষ্ঠ কক্ষপথ যেটি তার সংখ্যা না পর্যায় সংখ্যা হলো সর্ববহিষ্ঠ কক্ষের সংখ্যা। শ্রেণীর সংখ্যা কত হবে না শ্রেণীর সংখ্যা হবে সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনের সংখ্যা সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনের সংখ্যা। যেমন একটা উদাহরণ সহ যদি বলি আমরা যদি বলি লিথিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক Z সমান 3 তাহলে এই মৌলটির পর্যায় সারণীতে অবস্থান কত পর্যায়গত আর শ্রেণীগত হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস করি আমরা জানি কক্ষপথ K L তাহলে 3 তাহলে K কক্ষপথে সর্বোচ্চ কটা থাকবে দুটো L কক্ষপথে আর কটা বাকি আছে না একটা হবে। তাহলে এখানে কতগুলো কক্ষপথ লিখেছে লেখা আছে কক্ষপথের সংখ্যা এটা ভুল হয়েছে সরি এটা হবে কক্ষের সংখ্যা। তাহলে পর্যায় সংখ্যা কতগুলো হবে না মোট কক্ষের সংখ্যা এখানে হবে মোট কক্ষের সংখ্যা। তাহলে লিথিয়ামের 3টি ইলেকট্রন পূর্ণ হতে কতগুলি কক্ষপথ লেগেছে দুটি অতএব লিথিয়ামের পর্যায় সমান কত হবে না 2। তাহলে শ্রেণী কত হবে না দেখো শ্রেণীর সঙ্গে হয়েছে না সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সর্ববহিষ্ঠ কক্ষ কোনটা এখানে L তাহলে কতগুলো ইলেকট্রন আছে না একটি। তাহলে শ্রেণীর সংখ্যা কতগুলো হবে না 1। তাহলে আমরা ছবিটা দেখি ঠিকঠাক আছে কিনা। তাহলে লিথিয়াম দেখো পর্যায় কত বের হলো না 2 দেখো এই যে পর্যায় সংখ্যা অনুভূমিক লেখা পাবো। তাহলে লিথিয়াম দেখো দ্বিতীয় নম্বর পর্যায়ে আছে মিলে গেছে। তাহলে শ্রেণী কত এখানে লেখা আছে 1। তাহলে দেখো 1 নম্বর শ্রেণীতে শ্রেণী মানে মূল নম্বর রেখা বরাবর দেখো 1 নম্বর শ্রেণীতে আছে। তাই এইভাবে আমরা কোন নির্দিষ্ট মৌলের পর্যায় এবং শ্রেণী ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা লিখতে পারি। একই রকম আমরা যদি ফ্লোরিন কত তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 9 তাহলে একই রকম ইলেকট্রন বিন্যাস করি তাহলে K কক্ষপথে সর্বোচ্চ কতগুলো থাকবে না দুটো আর কতগুলো বাকি থাকবে না 7টা হয়ে গেল। তাহলে পর্যায় কতগুলো হবে না পর্যায় সংখ্যা তাহলে দেখো পর্যায় সংখ্যা মানে কি মোট কক্ষের সংখ্যা এগুলোকে এক এক কক্ষপথ বলা হয় কক্ষ। তাহলে পর্যায় সংখ্যা কতগুলো কক্ষপথ লেগেছে 9টি ইলেকট্রন পূর্ণ দুটো তাহলে পর্যায় সংখ্যা হবে 2। শ্রেণী কত হবে না শ্রেণী হবে শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে দেখো 7টি আছে তাহলে 7। এবার আমি ছবিতে দেখে নিই ঠিকঠাক হয়েছে কিনা। তাহলে ফ্লোরিন এইখানে আছে দেখো তাহলে পর্যায় দেখো এই যে দ্বিতীয় নম্বর পর্যায়ে আছে দেখো অনুভূমিক রেখা বরাবর 2 নম্বর পর্যায়ে ঠিক আছে। শ্রেণী কত না উল্লম্ব রেখা বরাবর দেখো 7 নম্বরে আছে 1 2 3 4 5 6 7 7 নম্বরে আছে। তাই শ্রেণীর সংখ্যা কত হলো না 7। এইবার আমরা জানবো প্রত্যেকটি শ্রেণীর নির্দিষ্ট নামকরণ। যেমন শ্রেণী 1 কে কি বলা হয় না ক্ষার ধাতু তাহলে শ্রেণী 1 এ কোন কোন মৌল আছে না লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এর মধ্যে ফ্রান্সিয়াম কি হলো না তেজস্ক্রিয় মৌল এবার প্রশ্ন হচ্ছে এদিকে ক্ষার ধাতু কেন বলা হয় না এরা প্রত্যেকটি মৌল জলের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে লিথিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করলে কি হবে না লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2 যেমন সোডিয়ামকে আমরা যদি জলের সঙ্গে বিক্রিয়া করানো হয় তাহলে হবে NaOH যুক্ত হাইড্রোজেন। দেখো প্রত্যেকটি মৌল জলের সঙ্গে বিক্রিয়া করে এখানে কি হচ্ছে না OH হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করছে যার জন্য কি বলা হয় না ক্ষার ধাতু। ক্ষার ধাতু কেন বলা হচ্ছে না এরা জলীয় দ্রবণে ক্ষার উৎপন্ন করে এরা প্রত্যেকে হচ্ছে কি না ক্ষার। কি করে ক্ষার বললাম না প্রত্যেকটা যৌগে আমার OH গ্রুপ আছে তাই জন্য কি বলা হয় না ক্ষার ধাতু। এইবার 1 নম্বর তাহলে ক্ষার ধাতু কেন বলা হলো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদের যোজ্যতা কত হবে তাহলে লিথিয়াম তাহলে 3 তাহলে এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি K L প্রথম কক্ষপথে দুটো তারপরে একটা যোজ্যতা কাকে বলে না যোজ্যতা হচ্ছে রচকীয় ইলেকট্রন ছেড়ে দিয়ে বা গ্রহণ করে শেষ কক্ষপথে অষ্টম ইলেকট্রন পূর্ণ হয়। তাহলে আমরা যদি একটা ইলেকট্রন এখানে বর্জন করি
তাহলে কে কক্ষপথে দেখো আমার দুটি ইলেকট্রন, যেটা শূন্য শ্রেণী, যেটা শূন্য শ্রেণী বা অষ্টম শ্রেণী বলা হয়, সরি অষ্টম শ্রেণী নবম শ্রেণী, তাতে কি আছে না নিষ্ক্রিয় মৌল। তাই এটা কার কোন নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসের সমান হচ্ছে না হিলিয়াম, যেটা সুস্থিত। তাই এদের যোজ্যতা কত হবে না একই রকম। আমরা যদি সোডিয়ামকে ধরি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত না 11, তাহলে 11 কে ভাঙলে K L M, আমরা যদি ইলেকট্রন পূর্ণ করি তাহলে 2, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8 হবে, আরেকটা বাকি রইল। তাহলে দেখো এদের প্রত্যেকটি শেষ কক্ষপথে থাকবে একটি করে ইলেকট্রন আছে। তাহলে যোজ্যতা কত হবে না একটা ইলেকট্রন বর্জন করবে, তাহলে এরও হবে যোজ্যতা সমান না। আমরা যদি একটা ইলেকট্রন দিই তখন সর্ববহিষ্ঠ কক্ষপথ কোনটা হচ্ছে না তাতে কতগুলি ইলেকট্রন আছে না 8 মানে নিষ্ক্রিয় মৌল, যেটা শূন্য শ্রেণীতে অবস্থিত সুস্থিত মৌল, তার ইলেকট্রন বিন্যাস সার্বলাভ করে, যার জন্য এদের যোজ্যতা কত হবে না 1। তাহলে শ্রেণী 1 এর ক্ষারজাত বলা হয়, এদের যোজ্যতা আমরা বললাম। এইবার শ্রেণী 2, শ্রেণী দিয়ে কারা আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। এদেরকে কি বলা হয় না ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কেন বলা হয় ক্ষারীয়, কেন বলা হয় একই রকম। আমরা যদি যে কোনো এই ধাতুর সঙ্গে জল যোগ করি একই রকম হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হাইড্রোজেন, একই রকম ক্যালসিয়াম যদি আমরা জলের সঙ্গে বিক্রিয়া করানো হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হাইড্রোজেন। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষার যার জন্য কি বলা হচ্ছে না ক্ষারীয় মৃত্তিকা। কেন বলা হয় না এরা মাটিতে পাওয়া যায়, মাটিতে বেশি পরিমাণে পাওয়া যায়, যার জন্য কি বলা হয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় কেন বলা হয় না এরা প্রত্যেকে জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। একই রকম এদের যোজ্যতা আমরা জানবো কত না, যদি আমরা ধরি ম্যাগনেসিয়াম, তার পারমাণবিক সংখ্যা কত না 12, ইলেকট্রন বিন্যাস করে ফেলি আমরা K L M, প্রথম কক্ষ 2, তারপরে 8টা, আর কত বাকি থাকলো না 2। তাহলে একই রকম দেখো আমরা যদি 2টো ইলেকট্রন বর্জন করি তাহলে শেষ কক্ষপথ কোনটা হবে L, এবং তার কতগুলো ইলেকট্রন আছে না 8 হলে সেটা কি হবে না নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস। তাই এদের যোজ্যতা কত হবে না যোজ্যতা সমান 2। প্রত্যেকটি মৌলের করে দেখবে তাহলে প্রত্যেকটি মৌলের যোজ্যতা হবে কত না 2। তিন নম্বর শ্রেণী, শ্রেণী 3 নম্বর শ্রেণীতে কারা আছে না বোরন, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। একই রকম এদের আমরা যোজ্যতা দেখি। তাহলে অ্যালুমিনিয়ামের যদি পারমাণবিক সংখ্যা কত হয় না 13, তাহলে আমরা তাহলে 2 8 3। দেখো আমরা যদি 3টি ইলেকট্রন বর্জন করে দিই তাহলে কত হবে, ইলেকট্রন বর্জন করলে অ্যালুমিনিয়ামের 3টে প্লাস, এবং 3টি ইলেকট্রন বর্জন করলে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, যেটা নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস। অতএব এদের যোজ্যতা কত হবে না যোজ্যতা সমান 3। এইবার আমরা শ্রেণী 4 নম্বর, এবার আমরা শ্রেণী 6 এ যাব। শ্রেণী 6 এ কোন কোন মৌল আছে না অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। এদেরকে কি বলা হয় না চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন মৌল। কেন না এই সমস্ত মৌল আকরিক গঠন করে, যেমন আকরিকের সংখ্যা আছে কিউপ্রাস সালফাইড Cu2। তাহলে এদের প্রত্যেকটি আকরিকে কি আছে না এই সমস্ত মৌল যোগ আছে, যেমন বক্সাইট, বক্সাইটের সঙ্গে কি না Na2O3 ডট 2 অণু জল। দেখো বক্সাইটের মধ্যে অক্সিজেন আছে, তাই এরা প্রত্যেকে কি হচ্ছে না আকরিক। তাহলে এই যে অক্সিজেন, সালফার এই সমস্ত কি মৌল কি না আকরিক গঠন করে, যার জন্য এদের কি বলা হয় না চ্যালকোজেন মৌল। একই রকম এদের আমরা যোজ্যতা দেখি কত হয় না যোজ্যতা অক্সিজেন আমরা যদি বের করি পারমাণবিক সংখ্যা কত না অক্সিজেন 8, তাহলে 8 কে ভাঙলে কত হবে না Km 2 আর 6। দেখো শেষ কক্ষপথে এখানে L আছে 6টা ইলেকট্রন, অষ্টপূর্ণ হয়নি, তার মানে এখান থেকে আমরা 2টো ইলেকট্রন গ্রহণ করতে পারি, দিলেই দেখো ওর শেষ কক্ষপথ সুস্থিত হবে 2 আর 8।
তাহলে যেহেতু দুটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক ইলেকট্রন পূর্ণ হচ্ছে, তাহলে এদের যোজ্যতা কত হবে না যোজ্যতা সমান 2। এইবার আমরা শ্রেণী 7 নম্বর পড়ব। শ্রেণী সাথে কোন কোন মৌল আছে না FCl BrI, এদের কি বলা হয় না হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল এদেরকে কেন হ্যালোজেন মৌল বলা হয় না আমরা সেই লবণ জানি NaCl, এটা সামুদ্রিক লবণ। তার মানে এখানে দেখো Cl আছে, তার মানে যে সামুদ্রিক লবণ NaCl তাতে আমার Cl আছে, ওই জন্য বলা হচ্ছে তারা লবণ উৎপাদক। আর এদেরকে কি বলা হয় না লবণ উৎপাদক মৌল। যেহেতু এরা লবণ উৎপাদক মৌল তার জন্য এদেরকে বলা হচ্ছে কি না হ্যালোজেন মৌল। একই রকম এদের আমার যোজ্যতা জানতে হবে। যদি আমরা F নয় তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কত হবে না K, তাহলে দুটো আর এখানে 7টা। একই রকম দেখো এখানে অষ্টক ইলেকট্রন পূর্ণ হয়নি, তার মানে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আমাকে গ্রহণ করতে হবে, করলেই অষ্ট ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে। তাহলে যেহেতু এরা একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্ট ইলেকট্রন পূর্ণ করেছে, তাহলে এদের যোজ্যতা সমান কত হবে না 1। এবং এদেরকে আরেকটা কি বলা হয় না তড়িৎ ঋণাত্মক মৌল। তড়িৎ ঋণাত্মক মৌল কেন বলা হচ্ছে না এরা ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন মানে কি ঋণাত্মক আধান, তড়িৎ ঋণাত্মক। এরা যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন যেহেতু নেগেটিভ আধান, তার জন্য এদেরকে কি বলা হয় না তড়িৎ ঋণাত্মক মৌল। শূন্য শ্রেণী বা এটা হচ্ছে 9 নম্বর শ্রেণী। সেখানে কোন কোন মৌল আছে না হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। এদের কি বলা হয় নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস কেন বলা হয় না এদের প্রত্যেকের দেখো শেষ কক্ষপথে একটাই কক্ষপথ হবে 2। যদি আমরা নিয়নে পারমাণবিক সংখ্যা 10 ইলেকট্রন বিন্যাস করি দেখো 2 8। যদি আমরা আর্গনের করি পারমাণবিক সংখ্যা কত না 18, তাহলে 2 8 8। দেখো প্রত্যেকের শেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন আছে, আর আমরা জানি 8টি ইলেকট্রন থাকলে সেই মৌলটা কি হয় না সুস্থিত, ওরা কার সঙ্গে বিক্রিয়া করবে না। ব্যতিক্রম হচ্ছে না হিলিয়াম। হিলিয়ামের শেষ কক্ষপথে একটাই কক্ষপথ এবং সেখানে 2টি ইলেকট্রন আছে। যেহেতু এদের প্রত্যেকের শেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন আছে, তাহলে এই সমস্ত মৌল কি হবে না সুস্থিত। কেন না কারণ হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস সুস্থিত, এরা কার সঙ্গে বিক্রিয়া করবে না। ওই জন্য এদের বলেছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কার সঙ্গে বিক্রিয়া করে না বা নোবেল গ্যাস এদের কম পরিমাণে পাওয়া যায়। তাহলে এদের আমরা জানি যোজ্যতা কত হবে বের করি। তাহলে যোজ্যতা সমান দেখো না প্রত্যেকের শেষ কক্ষপথে 8টা করে আছে, তার মানে এরা সুস্থিত, তার মানে এরা ইলেকট্রন গ্রহণ করবে না বা বর্জন করবে না। যেহেতু প্রত্যেকের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, তাই এদের যোজ্যতা কত হবে না 0 হবে। তাহলে এদের যোজ্যতা সমান কত হবে না 0। এই আমরা প্রত্যেকটি গ্রুপের বা শ্রেণীর নির্দিষ্ট নামকরণ, কারণ কি বা তাদের যোজ্যতা আমরা পড়লাম, বা তাদের পর্যায় সারণী বা তাদের বিক্রিয়া আমরা জানলাম। এবার আমরা শেষ টপিক করব পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। দেখো ছবিতে লক্ষ্য করো, হাইড্রোজেনকে আমরা 1 নম্বর শ্রেণীতেও রাখতে পারি, আবার 7 নম্বর শ্রেণীতেও রাখতে পারি। এবার কেন আমরা 1 নম্বর শ্রেণীতে রাখবো বা কেন আমরা 7 নম্বর শ্রেণীতে রাখবো বা রাখতে পারবো কি পারবো না, বা 1 নম্বর শ্রেণীতে থাকার পক্ষে যুক্তি বা তার বিপক্ষে যুক্তি কি, বা 1 নম্বর শ্রেণীতে কেন রাখবো। দেখো শ্রেণী 1 এখানে কারা আছে না লিথিয়াম। তাহলে আমাদের 6 নম্বর টপিক কি হলো না H2 এর অবস্থান পর্যায় সারণী। এবার আমরা 1 নম্বর শ্রেণীতে কারা আছে না লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম হলো। এবার এর সঙ্গে পক্ষে যুক্তি শ্রেণীতে আমরা রাখবো পক্ষে যুক্তি। কেন আমরা রাখবো 1 নম্বর শ্রেণীতে বা কি কি মিল আছে।
না দেখো লিথিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে লিথিয়াম অক্সাইড করে বা সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড যৌগ, তাহলে এদেরকে বলা হচ্ছে অক্সাইড যৌগ। একই রকম হাইড্রোজেনও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে H2O, এটা আমরা জলে জানি, এটা হচ্ছে তোমার অক্সাইড যৌগ। দেখো মিল আছে, তাহলে 1 নম্বর শ্রেণীর মৌলগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড যৌগ গঠন করে। ঠিক একই রকম হাইড্রোজেন কি করে না অক্সিজেনের সঙ্গে জল H2O অক্সাইড গঠন করে, যার জন্য আমরা 1 নম্বর শ্রেণীতে রাখতে পারি। আরো মিল আছে, দেখো 2 নম্বর পয়েন্ট পক্ষে যুক্তি। দেখো প্রত্যেকটি মৌলের যোজ্যতা কত? লিথিয়ামের কত হয় না 2 দেখো এদের শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে, এবং হাইড্রোজেনের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তার একটি কক্ষপথে এবং একটি ইলেকট্রন আছে, তাহলে দুজনের দেখো শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে, যার জন্য আমরা হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখতে পারবো। এবার শ্রেণী আমরা 7 নম্বরে কেন রাখবো না? দেখো রাখার যুক্তি, দেখো হাইড্রোজেনের একটি ইলেকট্রন আছে, এরা কি করবে না হাইড্রোজেন একটি ইলেকট্রন আমার গ্রহণ করতে পারে, দিতে হবে H-। একই রকম হ্যালোজেন মৌল, তাদের কত না 9 ইলেকট্রন বিন্যাস করলে কি হবে না 2 এরাও দেখো বাইরে থেকে একটি ইলেকট্রন আমার কি করছে না গ্রহণ করছে, তাহলে প্রত্যেকেই দেখো মিল আছে, এরাও একটি করে ইলেকট্রন গ্রহণ করছে, যার জন্য আমরা শ্রেণীর সাথে রাখতে পারবো। এবার বিপক্ষে যুক্তি, হাইড্রোজেন কি আমরা জানি না হাইড্রোজেন হচ্ছে বিজারক, কিন্তু গ্রুপ 7 মানে শ্রেণী 7 নম্বরের মৌলগুলো কি হয় না জারক দ্রব্য, যার জন্য আমরা শ্রেণীর সাথে রাখতে পারবো না, যার জন্য একে কি বলা হয় না হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, H2 কে দুষ্ট মৌল বলা হয়। তাহলে কোথায় রাখা যুক্তিযুক্ত হবে না, সুতরাং H2 কে আমরা কোথায় রাখবো না শ্রেণী 1 তে রাখবো। এখানেই প্রথম অংশ শেষ করলাম। সূত্রটি হচ্ছে আমরা যদি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের পারমাণবিক ভর অনুযায়ী বৃদ্ধির ক্রম অনুযায়ী একই শ্রেণীতে রাখি, তখন কি হবে মাঝখানের যে মধ্যবর্তী যে মৌল তার পারমাণবিক ভর হবে অপর যে দুটো মৌল আছে তাদের পারমাণবিক ভরের গড়ের মানের সমান। যেমন দেখাচ্ছে দেখো সোডিয়ামের পারমাণবিক ভর কত দেওয়া আছে 23, তাহলে এর পারমাণবিক ভর কার সঙ্গে সমান হবে অপর যে দুটি মৌল আছে ওই শ্রেণী বরাবর তাদের পারমাণবিক ভরের গড়ের মানের সমান। তাহলে আমরা গড় করে দেখি অপর যে দুটি মৌল, তার লিথিয়াম